হঠাৎ বাড়ছে সীমান্ত উত্তেজনা। যশোরে পুশিং চেষ্টা রুখে দেওয়ার পর জয়পুরহাট সীমান্তে আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া বিএসএফের। সাতক্ষীরায় গুলিবিদ্ধ 2, সতর্ক অবস্থানে বিজিবি। ভারতেতে আসার সময় গুলি করছে। সীমান্ত উত্তেজনা দিন দিন বেড়েই চলতেছে। মধ্যবর্তী রাত্রে বিএসএফেরা তার কাটা দিচ্ছে। বেড়া দেওয়ার ক্ষেত্রে আমরা যখন সীমান্ত এলাকা যাচ্ছি আমাদের উপর বিএসএফরা পুশিং গুলি করা যাচ্ছে। অভ্যন্তরীণ ফায়দা নিতেই বিজেপি সরকারের কুটচাল সফল হবে না, ঠেলে পাঠানোর চেষ্টা। সমস্যার সমাধানে দ্বিপক্ষীয় আলোচনা জোরদারের পরামর্শ। লক্ষ লক্ষ বাংলাদেশি এখানে ঢুকে গেছে, আমরা এদেরকে বিতাড়িত করব আমাদের, এবং তারা এই স্লোগান দিয়ে তারা নির্বাচনে আসছে, জিতে আসছে। আমার মনে হয় না এই ধরনের কোনো প্রোগ্রাম তারা করবে বা করতে পারবে। বাংলাদেশ বিরোধিতা শুভেন্দু অধিকারী এবং তার দলের সেখান থেকে তারা বের হয়ে আসতে পারেননি, এবং সেটাকে উপজীব্য করেই তারা এখন মনে হচ্ছে যে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতাকে আরো সুসংহত করতে চাইছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অবহেলার কারণে 8 দিনে 6 নবজাতকের মৃত্যু, ছাড় পাবে না জড়িতরা। বিকেলে দেয়া হচ্ছে তদন্ত প্রতিবেদন। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দায়ীদের শাস্তি চায় পরিবার। অনেক পেশেন্টের মধ্যে মারাও যাচ্ছে, করার নেই, লোক তো রেডিওথেরাপি এখনই দরকার, 1 বছর পরে তখন দেওয়া না দেওয়া প্রায় সেম হয়ে। ক্যান্সার ইনস্টিটিউটে 6 রেডিওথেরাপি মেশিনের 4টি বিকল। সিরিয়াল পেতে লেগে যায় বছর। দালালকে টাকা দিলে এগিয়ে আসে তারিখ। নিরুপায় হয়ে বদলানো হয় চিকিৎসা। রামিসা ধর্ষণ হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনে 2 ধরনের বক্তব্য। কাল যুক্তিতর্ক উপস্থাপন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আগামী সপ্তাহে রায় ঘোষণার আশা। ওসমান হাদি হত্যা নিয়ে মমতার মন্তব্য আমলে নিচ্ছে না সরকার। আসামিদের ফেরাতে চলছে আলোচনা। মর্টার বিস্ফোরণে প্রাণহানি নিয়ে মিয়ানমারের সঙ্গে শিগগিরই বৈঠক। বাংলাদেশ ভারত সীমান্তে হঠাৎই ছড়িয়ে পড়েছে উত্তেজনা। যশোরে পুশিং চেষ্টা রুখে দেওয়ার পর জয়পুরহাট সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ। অন্যদিকে সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে আহত হয়েছে 2 বাংলাদেশি। এ অবস্থায় টহল জোরদারের পাশাপাশি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। অস্ত্র হাতে সীমান্তে অতন্ত্র প্রহরী, পুশিং সহ যে কোনো অপচেষ্টা রুখতে সতর্ক অবস্থানে বিজিবি। চলছে দিনরাত টহল। বুধবার ভোরে বেনাপোলের সাদিপুর সীমান্তে বিজিবির তৎপরতায় পিছিয়ে যেতে বাধ্য হয় পুশিংয়ের চেষ্টায় থাকা বিএসএফ এর সদস্যরা। শূন্যরেখা থেকে 15 জনের দলকেও সরিয়ে নেয় তারা। পরে বিজিবির পক্ষ থেকে ড্রোন উড়িয়েও তাদের উপস্থিতি দেখা যায়নি। বাহিনীর অতিরিক্ত সদস্য প্রত্যাহার করে টহল স্বাভাবিক রেখেছে বিজিবি। তারা কিন্তু কখনোই সীমান্ত রেখা ক্রস করতে আমরা দেইনি। টহল যেরকম থাকার কথা ঠিক সেরকমই আছে। এই অবস্থায় সীমান্ত এলাকা পরিদর্শনে যান এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এই সময় সীমান্ত হত্যার বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিচার ছাড়াই যখন বাংলাদেশিদেরকে সীমান্তে ধরে ধরে হত্যা করেন, তাহলে সার্বভৌমত্ব বলে আছে যে কিছু, এটা বাংলাদেশের মানুষ আর আপনাদের ফাঁকা বুলি এখন আর বিশ্বাস করে না। এর আগে রোববার রাতে ভারতের হরিদাসপুর এলাকায় 3টি ট্রাকে করে 1.5 শতাধিক মানুষকে জড়ো করে বিএসএফ। এই সময় যশোর 49 ব্যাটালিয়নের টহল দলের বিজেপি সদস্যরা তাদের আটকে দেয়। জয়পুরহাট সীমান্তেও চলছে উত্তেজনা। 26 মে থেকে 1 জুন পর্যন্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ সদস্যরা পাঁচবিবির ঘোনাপাড়া সীমান্তে অন্তত 50 মিটার কাঁটাতারের বেড়া দিয়েছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএসএফ আমাদের উপর অতর্কিত হামলা করে। সেক্ষেত্রে আমরা যে উসনা ঘোনাপাড়ার যে জনগণ, আমরা সকলে আতঙ্কিত অবস্থায় বসবাস করতেছি। এদিকে সাতক্ষীরায় বিএসএফ এর গুলিতে গুরুতর আহত হন কালীগঞ্জের শীতলপুর গ্রামের মহিউদ্দিন ও শাহিন। স্বজনরা জানান, প্রায় 1 বছর আগে ভারতে যান তারা। সেখানে তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রির কাজ করছিলেন। ঈদের ছুটিতে বুধবার ভোরে সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার সময় বিএসএফ এর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে বেনাপোলে আছেন সহকর্মী জুয়েল মৃধা এবং জয়পুরহাটের ঘোনাপাড়া এলাকায় আছেন রিপোর্টার শাহিদুল ইসলাম সবুজ। সরাসরি প্রথমে যাচ্ছি সবুজের কাছে। সবুজ,
আমরা এখন অবস্থান করছি জয়পুরহাটের পাঁচবি উপজেলার উসনা সীমান্ত এলাকার হাটখোলা এলাকায়। এখানে 281 নম্বর পিলারের কাছেই গত ডিসেম্বরের 28 এবং 29 তারিখ এবং চলতি বছরের জানুয়ারির 21 তারিখে পরপর 3 বার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে। তো এই অবস্থায় বিজিবি তাৎক্ষণিকভাবে গত 3 দিনই তারা গত 3 দিনই তারা এবং পিছু হতে সক্ষম হয়, কিন্তু গত 3 মাস অনেকটাই সীমান্ত পরিস্থিতি ভালো ছিল, কিন্তু হঠাৎ করেই গত 3 মাস পর অর্থাৎ গত মাসের 26 তারিখ থেকে পর্যন্ত সদস্যরা আবারও এই 281 নম্বর নাই এবং আপাতত বেড়া দেওয়া বন্ধ রয়েছে। তবে সীমান্ত 1 তারিখ থেকে আজকে 3 তারিখ পর্যন্ত তারা সীমান্ত এলাকায় অবস্থান নাই এবং আপাতত বন্ধ রয়েছে। সীমান্ত এলাকাবাসী বলছে তারা এই বিক্ষোভকে কেন্দ্র করে অনেকটাই ভূমিকা নিচ্ছেন। যে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে এই বিএসএফ চেষ্টা করছিল। এই অবস্থায় আমরা এখন চলে যাচ্ছি সীমান্ত এলাকায় জুয়েল মৃধার কাছে। বেনাপোলের সাদিপুর সীমান্তে গত 4 দিন ধরে বিএসএফ কর্তৃক যে পুষের প্রচেষ্টা চালানো হচ্ছিল সেই পুষের চেষ্টা ব্যর্থ হয়েছে এবং গতকাল রাতে বিএসএফ বাধ্য হয়ে সেই 10 জনের দলটিকে ফেরত নিয়েছে এবং তাদের মাল সামানাও ফেরত নিয়ে চলে গিয়েছে এবং আজ সকাল থেকে সীমান্তে উত্তেজনা কিছুটা কম এবং বিজিবি যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল সেই জোরদার নিরাপত্তা ব্যবস্থাও কমিয়ে নেওয়া হয়েছে। এখন নিয়মিত টহল চলছে এবং এই যে সীমান্তের উত্তেজনা পরিস্থিতি, এই পরিস্থিতিকে সামনে রেখে আজকে বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি আজকে দুপুর 12টার সময় সাদিপুর খড়ের মাঠ সীমান্তে এসে পৌঁছান এবং এ সময় তিনি সীমান্তের যে এলাকা এই এলাকাগুলো পরিদর্শন করেন এবং এই সময় তিনি জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি এ সময় বলেছেন যে বাংলাদেশের মানুষের শরীরে 1 ফোঁটা রক্তবিন্দু থাকতে বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হবে না এবং তিনি ভারতকে একটি খুনি রাষ্ট্র এবং ভারতের বিএসএফ বাহিনীকে একটি খুনি বাহিনী হিসেবে আখ্যা করে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার দাবি করেন এবং এরপরে তিনি ওই এলাকা পরিদর্শন শেষে চলে যান। বেনাপোল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল ও জয়পুরহাটে। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ক্ষমতা নেয়ার মাস না পেরোতেই সীমান্ত উত্তেজনাকে তাদের অভ্যন্তরীণ ফায়দা হাসিলের কুটচাল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ভারত থেকে নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা শেষ পর্যন্ত সফল হবে না বলেও মনে করেন তারা। তবে সাম্প্রতিক উত্তেজনা নিরসনে দ্বিপক্ষীয় আলোচনা জোরদারের পরামর্শ বিশ্লেষকদের। যশোরের বেনাপোল সীমান্তের শূন্যরেখায় 2 দিন ধরে আটকে ছিলেন নারী ও শিশুসহ বেশ কয়েকজন। তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর অবস্থানে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় তারা। প্রবেশ করতে পারেননি বাংলাদেশে। এমন ঘটনায় উত্তেজনা বিরাজ করছে সীমান্তে। বাংলাদেশের সাতক্ষীরা সংলগ্ন ভারতের হাকিমপুর সীমান্তে অবৈধভাবে দেশটিতে যাওয়া কয়েকশো কথিত বাংলাদেশি ফেরার জন্য জড়ো হয়েছেন বলেও জানা গেছে। অবৈধ অনুপ্রবেশ সহ সাম্প্রতিক নানা ঘটনায় বাংলাদেশ ভারত সীমান্তের উত্তেজনা অনেকটা ধারাবাহিক রূপ নিয়েছে বলেই মনে করেন বিশ্লেষকরা। পুশিনকে অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধা লাভের জন্য বিজেপির অপচেষ্টা হিসেবে দেখছেন এই নিরাপত্তা বিশ্লেষক। বিজেপি ক্ষমতায় আসার জন্য এইটা একটা ইলেকশনের একটা নির্বাচনের একটা চাল ছিল যে লক্ষ লক্ষ বাংলাদেশি এখানে ঢুকে গেছে, আমরা এদেরকে বিতাড়িত করবো। বলা হচ্ছিল লক্ষ লক্ষ লোক আসবে। আমার মনে হয় না এই ধরনের কোনো প্রোগ্রাম তারা করবে বা করতে পারবে। এভাবে হাইপ তুলে একটা স্লোগান তুলে তারা যেটা করছে এটা
তাদের আভ্যন্তরীণ রাজনীতির জন্য এবং কোনোভাবেই বাংলাদেশ ভারতের সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে কোনো পজিটিভ পদক্ষেপ নয়। ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠকের আগে এই ধরনের ঘটনা প্রশ্নের জন্ম দিয়েছে। এর মাধ্যমে ভারত মূলত বাংলাদেশের কাছে কিছু সুবিধা চায় বলে মনে করেন এই বিশ্লেষক। ভারত বাংলাদেশের কাছ থেকে অনেক ধরনের ফেভার চায়, তার প্রয়োজন এই ফেভারগুলো, এবং এই ফেভারগুলো সে আদায় করার জন্য আসলে যে পদ্ধতি অনুসরণ করে, আমি মনে করি এটা পদ্ধতিরই অংশ। সেটি হলো বাংলাদেশকে চাপে রেখে সে তার ফেভারগুলো আদায় করতে চায়। পুশিন ঠেকাতে সীমান্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। আইডেন্টিফাই করছে তথাকথিত বাংলা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদি হত্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য আমলে নিচ্ছে না বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বান্দরবান সীমান্তে মর্টার শেল বিস্ফোরণে বাংলাদেশি নিহতের ঘটনায় মিয়ানমারের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হবে। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের জয়কে বিএনপির কূটনৈতিক সফলতা হিসেবে মন্তব্য করেন শামা ওবায়েদ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই বাংলাদেশে ওসমান হাদি হত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে বলেন, কাকে দিয়ে খুন করিয়েছেন, কার কার নাম এসেছিল তার সবকিছুই জানা আছে। হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। মমতার বক্তব্যে তোলপাড় বাংলাদেশ ও ভারত। হাদি হত্যা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। এমন প্রেক্ষাপটে বুধবার প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আরেকটা দেশে নির্বাচন হয়েছে, সেই দেশে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। যারা ধরা পড়েছে ভারতে, তাদেরকে ফেরত এনে এখানে বিচার বাস্তবায়ন করতে হবে, দ্রুত করতে হবে। সম্প্রতি বান্দরবান সীমান্তে মর্টার শেলের আঘাতে বাংলাদেশি নিহতের ঘটনায় মিয়ানমারের সঙ্গে শিগগিরই যোগাযোগ করা হবে বলে জানান শামা ওবায়েদ। মিয়ানমার বাংলাদেশ সীমান্তে আমাদের বিজিবি সহ অন্যান্য সংস্থাগুলো অত্যন্ত কঠোর অবস্থায় আছেন। তো এইটার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এখানে কি ঘটেছে এটা আমরা খতিয়ে দেখবো। অবশ্যই মিয়ানমার সরকারের সাথে আমরা যোগাযোগ করব। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের জয়কে বিএনপির কূটনৈতিক সাফল্য বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ধারাবাহিক ফরেন পলিসির একটা সাফল্য। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের 17 কোটি মানুষের এটা বিজয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানান শামা ওবায়েদ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং এর প্রতিনিধি দল। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মিৎসুইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাকাতো সাতো, এশিয়া প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরুয়ামা এবং অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, জ্বালানি এবং খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে মিৎসুই অ্যান্ড কোং। একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের নতুন উপজেলায় এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। মাদকমুক্ত সমাজ অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন, যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গঠন করবার কাজ শুরু করেছি তার আমার নেতৃত্বে, তখন যেন আমরা আবার এই বিভ্রান্ত না হয়ে যাই। কর্তৃপক্ষের অবহেলার কারণেই আদিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু হয়েছে জানিয়ে
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এ ঘটনায় জড়িতরা কোনোভাবেই ছাড় পাবে না। বিকেলে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এমন ঘটনায় পুনরাবৃত্তি ঠেকাতে দায়ীদের দৃষ্টান্তমূলক সাজার দাবি সন্তানহারা পরিবারগুলোর। কয়েক ঘন্টার মধ্যে আদ্দিন হাসপাতালে জীবন প্রদীপ নিভে যায় 6 নবজাতকের। দেশব্যাপী ক্ষোভ সৃষ্টি হলে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি তদারকি শুরু করে। ঘটনার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের আলাদা দুটি তদন্ত কমিটি মাঠে নামে। 31 মে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও গভীর পর্যবেক্ষণের জন্য তা বাড়ানো হয় 3 জুন পর্যন্ত। প্রাথমিক অনুসন্ধানে পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে বাতাস চলাচল ব্যবস্থার সীমাবদ্ধতা ও পরিবেশগত ত্রুটি মিলেছে। ধারণা করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র দীর্ঘ সময় বন্ধ থাকায় অক্সিজেনের ঘাটতিতে শ্বাসকষ্টে মৃত্যু ঘটতে পারে শিশুদের। এ ঘটনায় আর যাতে পুনরাবৃত্তি না ঘটে তাই দায়ীদের কঠোর বিচার নিশ্চিতের দাবি সন্তানহারা বাবাদের। এটা তদন্ত চলতে আছে মেডিকেল কর্তৃপক্ষের গাফলতির কারণে আমার সন্তান হারাইতে হয়েছে। আর কারো যেন সন্তান না হারায়, আর কারো যেন যে বাবা হারা না হয়, কেউ যেন মা হারা না হয়। আইনীয় যে বিষয়টা এটা ওনারা 100% দিয়ে ট্রাই করবে, জানি এভাবে জানি আর কারো বাচ্চা এরকম 3 দিনের বাচ্চা জানি না মারা যায়। বাংলাদেশের যিনি অভিভাবক এখন প্রধানমন্ত্রী আছে তার হস্তক্ষেপ কামনা করব, যাতে একটি সঠিক বিচারের আওতায় এনে যেন বাংলাদেশে আরও যে সকল হাসপাতাল আছে যেন পরবর্তীতে সবাই সচেতন হয়। এদিকে সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতালে 6টি নবজাতক অবহেলার জন্যই মারা গেছে। এই অপরাধে দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। এটি হাইলি সেন্সিটিভ ইস্যু, জাজ থেকে শুরু করে সবাই জানে। যদিও আবেগতাড়িত হয়ে জাজ সাহেবরা রায় দেবেন না, বাট ইট ইজ দ্য রিয়ালিটি যে 6টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে। এবং রাজুকও যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজ ইন্টারনাল স্ট্রাকচার। সব কিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে বা এই অপরাধে তারা কোনো ছাড় পাবে, আমার মনে হয় না। হাসপাতালের নানা অনিয়ম ইতিমধ্যেই সামনে এসছে। প্রতিবেদন নিয়ে সন্দেহের সুযোগ নেই বলেও জানান তদন্ত সংশ্লিষ্টরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালই যেন ক্যান্সারে আক্রান্ত। 2027 সালের আগস্ট মাসের আগে মিলছে না রেডিওথেরাপির সিরিয়াল। আবার 30 থেকে 50 হাজার টাকায় 2 মাসে থেরাপির ব্যবস্থা করে দিচ্ছে একটি চক্র। ক্যান্সারের চিকিৎসায় অধিকাংশ মেশিনই এখন অকেজো। নিরুপায় হয়ে চিকিৎসা পদ্ধতি পাল্টে ফেলতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চিকিৎসা শুরুর আগেই মারা যাচ্ছে হাজারো ক্যান্সার আক্রান্ত রোগী। নাইম হাসানের রিপোর্ট। মারাও যাচ্ছে, করার নিলেও তো সিমুলেশন থেরাপির ডেট কিছুদিন পর। রেডিওথেরাপি আর এখনই দরকার, 1 বছর পরে তখন দেওয়া না দেওয়া প্রায় সেম হয়ে। দেশের সরকারিভাবে ক্যান্সারের চিকিৎসায় রাজধানীর প্রধান ভরসা মহাখালীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল। জটিল এই রোগের চিকিৎসায় হাসপাতালটিতে রেডিওথেরাপির 6টি মেশিনের 4টি অকেজো। 2টি দিয়ে চলছে দৈনিক 2 শতাধিক রোগীর থেরাপি। অপেক্ষায় আছেন প্রায় 5,500 রোগী। পিত্তথলির ক্যান্সারে আক্রান্ত পারভিন খাতুন বর্তমানে ক্যান্সারের 2nd স্টেজে রয়েছেন তিনি। চিকিৎসা বিজ্ঞান বলছে তার সুস্থ হওয়ার জন্য দ্রুত রেডিওথেরাপি ও কেমোথেরাপির প্রয়োজন, কিন্তু সরকারি হাসপাতালে তাকে রেডিওথেরাপির সিরিয়াল দেওয়া হয়েছে 2027 সালের সেপ্টেম্বর মাসে। ততদিন পর্যন্ত এই রোগীর সুস্থ থাকার সম্ভাবনা কতটুকুই বা থাকছে? 1 মাস যে ওয়েট করতে হয় কিংবা 20 দিন যে ওয়েট করতে হয়, এই 20 দিনের মধ্যেই তো রোগী থাকে না। অনেক রোগীকে ডক্টরটা ফোন দেয় করে দেয়। ম্যাক্সিমাম পেশেন্টই আসে আসলে ওই ইনফিরিয়র বা অ্যাডভান্স স্টেজে। অনেক পেশেন্টের মধ্যে মারাও যাচ্ছে, করার নিলেও তো আমাদের এখানে কমপক্ষে 8টা মেশিন থাকা দরকার, সেখানে 2টি মেশিন আছে। 1 বছর 3 বছর পরে ডেট দেওয়া না দেওয়া ছিল। সঠিক সময়ে রেডিওথেরাপি দিতে না পারায় পাল্টে ফেলা হয় চিকিৎসা পদ্ধতি, যার সুফল নিয়ে আছে নানা প্রশ্ন। আমি যদি আপনাকে বলি জায়গা নাই চলে যাও, আপনি তো কেঁপে যাবেন। আমি সরকারি হাসপাতালে আসছি, আমাকে ট্রিটমেন্ট না দিয়ে বাইরে পাঠিয়ে দিচ্ছি। তখন আমরা কি করতাম, রোগীকে 3-4টা সাইকেল কেমো দিতাম। 4টা দিলে 3 মাস সময় লাগবে। আপনি বুঝতেছেন কি আমার মায়ের চিকিৎসা হচ্ছে, কিন্তু বেসিক্যালি ওই চিকিৎসাটা দিয়ে খুব বেশি তার কোনো উপকার হচ্ছে। এই যে আমরা 1 বছর 1.5 বছর দেরি করছি, এতে কিছু পেশেন্ট তো অবশ্যই দেখা যাচ্ছে যে রেডিওথেরাপি না পাওয়ার জনিত কারণে তার ক্যান্সারটা ছড়িয়ে যাচ্ছে, তার আর্লি রিকারেন্স হচ্ছে, তার সার্ভাইভাল কমে যাচ্ছে। অন্যদিকে এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র টাকার বিনিময়ে রেডিওথেরাপির সময় এগিয়ে আনছে। এবার তাদেরকেও দেখাতে চাই আমরা।
হাসপাতালেই দালাল চক্রের সাথে পরিচয় হয় মাদ্রাসা পড়ুয়া বেলালের। 30,000 টাকায় 7 মাস এগিয়ে চলতি মাসেই পেয়েছেন রেডিওথেরাপির সিরিয়াল। সময়ের অনুসন্ধান বলছে শুধু বেলাল নয়, 30 থেকে 50,000 টাকা দিলেই রেডিওথেরাপির সিরিয়াল 2 মাসের মধ্যে ব্যবস্থা করে দেয় এই চক্র। কন্ট্রাক্টর লাগে অর্ধেক টাকা দিয়ে দেবেন, 2 সপ্তাহের মধ্যে আপনার সিমুলেশন করাম, আর মেশিনটা 1 সপ্তাহ পরে মেশিন দিয়ে দিন। শনিবারে ফোন দিন, তারপর আমি আপনাকে বলে দিব। এবার চক্রের আরো একজনের সঙ্গে দেখা করতে চাই আমরা। নার্সারিটার কোনা দিয়ে দেখবেন ডাব বেচতেছে, এই রাস্তাটা সোজা চলে আসবেন। কিন্তু সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে নিমিষেই সটকে পড়লেন রানা নামের সেই দালাল। কিভাবে হাসপাতালের কড়াকড়ির মধ্যে চলছে দালাল চক্রের দৌরাত্ম্য। ভারপ্রাপ্ত পরিচালক জানালেন, জড়িতদের বিরুদ্ধে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। সরকারি সেক্টরে সব জায়গায় দালাল থাকে, কিন্তু আমি যতটুকু জানি, আমি এখানে লং টাইম কাজ করি, এখানে আসলে দালালদের ইনভলভ হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। পাশাপাশি চিকিৎসার দুরবস্থার জন্য লোকবল ও মেশিন সংকটকেই দুষলেন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের এই পরিচালক। সব রোগীরা চিকিৎসা নিতে পারে না, কিছু কিছু পেশেন্ট আসলে মারা যায় এই সময়ের মধ্যে, কিছু কিছু পেশেন্টের হলে স্টেজ হায়ার হয়ে যায়, কিছু কিছু পেশেন্ট আসলে চিকিৎসা নেওয়ার ক্ষমতাটাই হারায় ফেলেন, প্যালিয়েটিভ ইন্টেন্টে চলে যায়। কিন্তু আমরা কি করবো, আমার তো কিছু করার নেই। একটাই হলো সমাধান, বেশি সংখ্যক মেশিন বাড়ানো। অকেজো হয়ে পড়ে থাকা রেডিওথেরাপির এই মেশিনই যেন বাংলাদেশের ক্যান্সারের চিকিৎসার দুরবস্থার বাস্তব চিত্র। অতি দ্রুত এই মেশিনগুলো মেরামত কিংবা বদলে ফেলে নতুন মেশিন স্থাপন না করা গেলে হাজারো ক্যান্সার আক্রান্ত রোগীকে মারা যেতে হবে চিকিৎসার বাইরে থেকেই। মহাখালীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট থেকে নাইম হাসান, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে। আক্রমণের শিশু মৃত্যুর পর সরানো হলো খান জাহান আলী মাজারের সেই কুমির। আপাতত খুলনায় রেস্কিউ সেন্টারে স্থানান্তর, দর্শনার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। রামিসা হত্যা মামলায় ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের জবানবন্দিতে 2 রকম বক্তব্য দিয়েছেন আসামিরা। অপরাধ স্বীকার করে প্রধান আসামি সোহেল রানা ক্ষমা চাইলেও নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়েছেন তার স্ত্রী স্বপ্না বেগম। রাষ্ট্রপক্ষের অভিযোগ, বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করতেই আসামিদের এমন কৌশল। আগামী সপ্তাহে এই মামলার রায়ের আশা করা হচ্ছে। পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার শুনানিতে আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল বুধবার। সব অভিযোগ ও সাক্ষীদের জবানবন্দি 2 আসামির সামনে পড়ে শোনান বিচারক। এ সময় কাঠগড়ায় প্রধান অভিযুক্ত সোহেল রানা নির্বিকার দাঁড়িয়ে থাকলেও কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী স্বপ্না বেগম। শুনানির শুরুতে কৌশলে দায় এড়ানোর চেষ্টা করেন ঘাতক সোহেল রানা। ঘটনার দায় চাপাতে চেষ্টা করেন ডলার নামের আরেক ব্যক্তির ওপর। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন এটি বিচার প্রক্রিয়া প্রভাবিত ও বিলম্বিত করার অপকৌশল। শেষতক অপরাধ স্বীকার করে আদালতে ক্ষমা প্রার্থনা করেন প্রধান আসামি সোহেল রানা। তবে নিজেকে নির্দোষ দাবি করেন মামলার আরেক আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না। যেহেতু তিনি ম্যাজিস্ট্রেটের নিকট 164 ধারায় জবানবন্দি দেওয়ার সময় অর্থাৎ দোষ স্বীকারের সময় এই নামটি বলেননি, এই ডলার নামটি ব্যক্তি কিনা সেটাও তো আগে যাচাই করতে হবে। তখন আইও পুলিশ রেগুলেশনের 283 রেগুলেশন অনুসারে এই ব্যক্তি সম্পর্কে তদন্ত করে সিদ্ধান্ত নিতে পারেন। বিচারিক বিভিন্ন স্টেজে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলে বিচারের কার্যক্রমকে ডিলে করা এবং জনগণের মনে এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করার একটা অপচেষ্টা। আসামি পক্ষের আইনজীবী জানান, নিজেদের নির্দোষ প্রমাণে নতুন করে আর কোনো সাফাই সাক্ষী হাজির করা হবে না। 342 ধারার পরীক্ষাটা সম্পন্ন হয়েছে। আগামীকালকে এই মামলার যুক্তিতর্কের জন্য বিজ্ঞ আদালত তারিখ ধার্য করেছে। তার পক্ষে কোনো সাফাই সাক্ষী নাই বিদেশে আজকে সাফাই সাক্ষী। আলোচিত এই মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার অনেক আলামত গায়েব। ধারাবাহিকতা না থাকায় নতুন তদন্ত দলকে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। সকালে সাগর রুনি হত্যা মামলার সবশেষ অবস্থা জানতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করে পরিবার। এ সময় বাবা মা হত্যার বিচার চান সন্তান মেঘ। 14 বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন নুনি হত্যা মামলায় কুল কিনারা করতে পারেনি কোনো সংস্থাই। প্রায় 1 বছর আগে উচ্চ আদালতের নির্দেশে উচ্চ পর্যায়ে টাস্কফোর্স গঠন করা হলেও তারাও রয়েছেন অন্ধকারে।
বুধবার সকালে সাগরুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সঙ্গে দেখা করে পরিবার। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, মামলার অনেক আলামতের হদিস মিলছে না। আলোচিত হত্যাকাণ্ডের তদন্তের ধারাবাহিকতা না থাকায় নতুন তদন্ত দল চ্যালেঞ্জের মুখে পড়েছে বলেও জানান তিনি। ঘটনার যে তদন্তের যে চেইন অফ অ্যাকশন থাকে কিংবা তো তারা আমাকে যেটা বলেছেন যে ওই সময়কালে ঘটনার অব্যবহিত পরে যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ঘটনাস্থলে ক্রাইম সিনে গেছেন তারা আনট্রেসেবল, তাদেরকে কোনোভাবে ট্রেস করা যাচ্ছে না। প্রাথমিকভাবে যাদের তত্ত্বাবধানে করা দরকার ছিল সেখান থেকেও তারা কোনো উপকার পাচ্ছেন না। সাগরুনি হত্যা মামলা আলো আধারের মধ্যে ঘুরপাক খেলেও আলোর মুখ দেখবে বলে প্রত্যাশা আইনজীবী শিশির মনিরের। অতীতের যে তদন্তগুলো করা হয়েছে সেই তদন্তগুলো করার ক্ষেত্রে কিছু জবানবন্দি ফাইলে রেকর্ড আছে এবং আমি দুটো ডিএনএ রিপোর্টও দেখেছি। একটা রিপোর্ট তো আমেরিকান একটা ইনস্টিটিউশন থেকে করা। এই জন্যই আমার মনে হয় প্রোগ্রেস রিপোর্টটা আপনাদেরকে দেখালে বা পাবলিক ডকুমেন্ট হিসেবে আমাদের কাছে কোর্ট থেকে নিলে সেটা যখন পরিবার দেখতে পাবে আমার মনে হয় কিছু আলো আধারের মাঝখানে একটা আশার আলো দেখতে পারে। 2012 সালের 11 ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন নুনি ঢাকার পূর্ব রাজাবাজারের বাসায় খুন হন। 14 বছর পার হলেও এই হত্যার মোটিভ এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে পারেনি তদন্তকারী কয়েকটি সংস্থা। শুধু কয়েকজনকে জিজ্ঞাসাবাদে আটকে আছে মামলাটি। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। এ যেন চতুর্ভুজ প্রেমের করুণ পরিণতি। পরকীয়ার জেরে হয়েছেন চাকরিচ্যুত, আর এখন নতুন আরেক পরকীয়ায় খুনের মামলার আসামি। এই গল্প চাকরিচ্যুত মেজর আব্দুল্লাহ আল মামুনের। তার জীবনের 4 নারীর মাঝে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ, এক প্রেমিকা পরকীয়ার জেরে খুন, আর অন্য প্রেমিকা খুনের দায়ে কারাগারে। আর বর্তমান স্ত্রী আছেন 2 মাসের শিশু সন্তান নিয়ে। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর কদমতলীর জুরাইন কমিশনার গলি। বোরকা পরা এক নারী অনুসরণ করছেন কাঁধে ব্যাগ ঝোলানো ব্যক্তিকে। ওই ব্যক্তির গন্তব্য 984/1 বাড়ির একটি ফ্ল্যাট। ঘটনার দিন 22 এপ্রিল। সে একই বাড়ি থেকে খবর আসে পুলিশের কাছে 26 এপ্রিল। কারণ এর একটি বন্ধ ফ্ল্যাট থেকে আসছে ভয়াবহ মরাপচা গন্ধ। খবর পেয়ে দরজা ভেঙে পুলিশ উদ্ধার করে সেই ফ্ল্যাটের বাসিন্দা শারমিন আক্তার শিলির অর্ধগলিত মরদেহ। এলাকাবাসী জানায়, স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া নেওয়া এই ফ্ল্যাটে মূলত থাকতেন শারমিন আক্তার শিলি, আর তার স্বামীর পরিচয়ে থাকতেন সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর আব্দুল্লাহ আল মামুন। শারমিন হত্যা তদন্তের শুরুতে পুলিশের হাতে লাগে একটি সিসিটিভি ফুটেজ, যেটি দেখে তারই কথিত স্বামীকে সন্দেহ করে পুলিশ। তাহলে কি তার স্বামী তাকে হত্যা করেছে নাকি অন্য কেউ? এমন প্রশ্ন নিয়ে এগুতে থাকে এই হত্যার তদন্ত। সেই সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় 22 এপ্রিল রাত 8টা 8 মিনিটে অটোরিকশায় করে জুরাইন কমিশনার গলি আসেন মামুন। পরদিন সকালে বাসা থেকে বেরিয়ে যান। এজন্য পুলিশ মামুনকে গ্রেফতার করে। পর্যালোচনা করে সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে দেখা যায় মামুন বেরিয়ে যাবার পর বোরকা পরিহিত এক নারী ঢুকছেন সেই ফ্ল্যাটে। তদন্তে বেরিয়ে আসে সেই নারী মামুনের আরেক প্রেমিকা মোহনা। এবার গ্রেফতার করা হয় মোহনাকে। মামুন ও মোহনাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে জট খুলে হত্যার রহস্যের। তুমি মেজর সাহেবের সাথে কেন সম্পর্ক রাখছো, তুমি ছেড়ে দাও। তখন ওই মহিলা রাজি হয় না। কথা এক পর্যায়ে মহিলা তাকে স্টেপ করে এবং গলা চেপে হত্যা করে। পুলিশ বলছে মামুন 2022 সালে স্ত্রীর সাথে পরকীয়ার বিরোধের জেরে চাকরিচ্যুত হয়। পরে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। এরপর ফেসবুকে পরিচয় হয় নিহত শারমিনের সাথে। শারমিনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েও 2024 সালে বিয়ে করেন আরেক নারীকে। স্ত্রী ও প্রেমিকাকে রেখে এবার মামুন সম্পর্কে জড়ান গ্রেফতার হওয়া মোহনার সাথে। বিষয়টি টের পেয়ে শারমিনকে হত্যার পরিকল্পনা করেন মোহনা। শুধু হত্যাই নয়, এটাকে ঢাকতে নাটকীয় কায়দায় বিভিন্ন পরিকল্পনা হাতে নেয় মোহনা। মেসেজের মাধ্যমে বলছে যে আমি তো বাসার ভিতরে মাছ কুইটা রাইখে আসছি, ময়লা রেখে আসছি, ওই ময়লার গন্ধ আইতেছে। ব্যাগ থেকে আর ছুরি নিয়ে আসছিল। পরে ওই ছুরি যখন ফাটতে গেছে তখন গন্ধ টিকতে না পারে তাড়াতাড়ি বাইকে ওই ছুরি আর ব্যাগ ওই সিঁড়িদা ফালাই দিয়ে চলে গেছে। হত্যার সাথে জড়িত জানিয়ে মোহনা আদালতে জবানবন্দি দিয়েছেন। মামুনও আছেন কারাগারে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই অভিযোগপত্র দিতে চায় পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজি মামলার আসামি হয়েছে 4র্থ ও 9ম শ্রেণীর 2 শিক্ষার্থী। এমন মামলা দায়ের হয়েছে বগুড়ার কাহালু থানায়। ওই মামলায় একই পরিবারের আরও 3 ভাই ও তাদের মাকেও আসামি করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের পুকুর ও মুরগির খামার দখল করতে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই চাঁদাবাজির মামলা দায়ের করেছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল্লাহ ওয়ালির রিপোর্ট। ব্যবসা করি, আমার এখানে নাকি ছেলেদের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল করিম ও 9ম শ্রেণীর আব্দুল আজিজ এ বয়সে চাঁদাবাজি ও মারধরের মামলায় অভিযুক্ত তারা।
স্বামীর মৃত্যুর পর 5টি পুকুর ও একটি মুরগির খামারের আয় দিয়ে সংসার চালাতেন বগুড়ার কাহালো উপজেলার 4 সন্তানের জননী শাহানাজ পারভিন। গণ অভ্যুত্থানের পর শেষ সম্বলটুকু হাতিয়ে নিতে পায়তারা চালায় স্থানীয় প্রভাবশালী মহল। শাহানাজের অভিযোগ, গত 1 এপ্রিল পুকুর থেকে মাছ চুরির সময় হাতে নাতে ধরা পড়ে লাল মিয়া নামে এক ব্যক্তি। এর জেরে শাহানাজ পারভিন ও তার 3 ছেলের নামে চাঁদাবাজি, মারধর, হত্যা চেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা করেন প্রতিবেশী মোহাম্মদ সোহাইব। মামলায় 20 বছর বয়সী বড় ছেলে তুহিনকে 26, 14 বছরের আজিজকে 24 ও 11 বছরের করিমকে 19 বছর বয়স দেখিয়ে আসামি করা হয়। হুমকি দিছে যে আপনি যদি সাংবাদিক সম্মেলন করেন নিয়ে করেন তাহলে কিন্তু আপনার ছেলে কিন্তু জামিন হচ্ছে না, আমরা কিন্তু জামিন আটকে দিছি, আপনার ছেলে কিন্তু রিমান্ডে নিয়ে যায় আরো বিধর মারধর করবো। 14 বছর বয়স, তো আমার বয়স 24 করে আমাকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে আমার নামে মামলা করছে। বয়স বাড়িয়ে মামলা দেওয়ার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি বাদী সোহাইব। আর শারীরিক গঠন দেখে মামলা নেওয়ার কথা জানান কাহলু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অপরাধ তারা নিশ্চিত করছে, খোঁজ নিয়ে জানে, আমি ওই বয়সটাই জানছি, ওই অনুযায়ী করছি, মামলা করছি। অপ্রাপ্তবয়স্ক যে ক্লাস 9-এ পড়ে, ওর বডি স্ট্রাকচার যেটা, এটা অনেক বয়স্ক মানুষের মতো দেখতে। এমন ঘটনা আইনের অপব্যবহার বলে মনে করছেন সরকারি কৌশলী। আর ঘটনা তদন্তে আশ্বাস পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার। যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে শিশু আইনে যে ধারা সেই প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কিশোর অপরাধীদের বিষয়টা খুবই সতর্কতার সাথে পুলিশের দেখা উচিত ছিল। মামলায় 12 এপ্রিল তুহিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে 17 মে তাকে সহ 2 ভাই এবং মাকে জামিন দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। থানায় গেলে যে মামলা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে আজও সচেতন আমানতকারী ব্যানারে মানববন্ধন করেছেন একদল লোক। সকালে দিলকুশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় ব্যাংকটির সাবেক এমডি ওমর ফারুক খানকে ফিরিয়ে আনার দাবি জানানো হয়। একই সঙ্গে সালমের সম্পত্তি বিক্রি করে সে অর্থ ব্যাংকে ফিরিয়ে আনার দাবি জানান আন্দোলনকারীরা। পরে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নেন তারা। এবার আসছে বাজেটের খবর। পরিবারকে ভালো রাখতে বিদেশে যাওয়া প্রবাসী শ্রমিকরাই হয়ে উঠছেন অর্থনীতির কাণ্ডারি, অথচ প্রত্যাশিত সম্মান, স্বীকৃতি কোনোটাই পান না বলে অভিযোগ তাদের। তারপরও অভিমানে থেমে যায়নি দেশকে উজাড় করে দেওয়ার কর্মতৎপরতা। তাদের কল্যাণে বাজেট থাকে খুবই কম, বরাদ্দ বাড়াতে না পারলে হয়তো অসম্ভব হয়ে পড়বে বিদেশে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সব ছেড়ে বিদেশ যাওয়ার আগে আরও একবার প্রিয়জনকে খুঁজে ফেরা, তারপর পরিবারকে ভালো রাখার প্রত্যাশায় শৈশব কৈশোর কাটানো মাতৃভূমি ছেড়ে পরবাস যাত্রা। পাঠাইলাম এখন ছেলের বিদেশ, যাতে ছেলের ভবিষ্যৎ ভালো হয়, নিজেও ভালো থাকে, আমাদেরকে ভালো রাখতে পারে। ভয় তো আছেই, তারপরও জীবিকার টানে যাচ্ছি। বিদেশে যাওয়া এসব সাধারণ মানুষের শ্রমে ঘামেই স্ফীত হচ্ছে দেশের প্রবাসী আয়, রিজার্ভের আকার। ব্যাংকে টাকা পাঠায়, ওই টাকা আমাদের দেশ, আমার নিজের দেশের জন্যই তো ভালো হয়। দেশের একটা ভালো একটা উন্নয়ন এই প্রবাসীর মাধ্যমেই তো হয়, কিন্তু আসলে প্রবাসীরা ওরকম কোনো সম্মান আমার মনে হয় না পায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য, মে পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে 32 বিলিয়ন 76 কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন তারা। একই সময়ে তৈরি পোশাক শিল্প থেকে এসেছে 35 বিলিয়ন 31 কোটি ডলার। যে রেমিটেন্সটা বর্তমানে আসতেছে, এর চেয়ে এটা দ্বিগুণ করা সম্ভব যদি সরকারের কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। অর্থনীতির ভিত শক্ত করা এমন তথ্য দেখার পর সামনে আসতেই পারে প্রবাসীদের আয় বাড়াতে কতটা আন্তরিক ও দূরদর্শী কর্মপরিকল্পনা নিয়ে চলছে রাষ্ট্র। আমরা সরকারের কাছ থেকে প্রবাসীদের জন্য তেমন কিছু করতে দেখি না। আজ পর্যন্ত $1 উদ্যোক্তাদের জন্য তাদের সরকার কোনো অ্যালোকেট করে নাই। জাতীয় বাজেটের তথ্য বলছে সরকারের পরিকল্পনাতে বরাবরই পিছিয়ে রয়েছে খাতটি। চলতি সহ 5 অর্থ বছরে গড়ে মোট বাজেটের 0.15% করে মিলেছে এই খাতে। এই বরাদ্দের কোনো অংশই বেসরকারি খাতের উদ্যোক্তারা পান না বলে দাবি জনশক্তি রফতানিকারকদের। উইদাউট এনি হেল্প অফ দ্য গভর্নমেন্ট আমরা আমাদের স্ব-উদ্যোগে আমরা চাহিদাপত্র সংগ্রহ করি। আমরা আজকে দেশের বাইরে 1.25 কোটি লোক আমরা পাঠিয়ে থাকি। এমন বাস্তবতায় প্রবাসী আয় বৃদ্ধির হাতছানিকে সহজে মুঠোবন্দী করতে বেসরকারি খাতে দক্ষ কর্মী তৈরিতে আর্থিক সহযোগিতা, প্রবাসীদের সঙ্গে রিক্রুটিং এজেন্সিকেও প্রণোদনার আওতায় আনার পাশাপাশি চাহিদাপত্র সংগ্রহে বিদেশ ভ্রমণে ডলার ব্যয়ের আনুষ্ঠানিক সুযোগ দেওয়ার দাবি তাদের। ফিলিপাইন, নেপাল ওরা স্কিল ওয়ার্কার পাঠাচ্ছে,
যেখানে আমরা ম্যাক্সিমাম আমরা পাঠাচ্ছি জেনারেল ওয়ার্কার। স্কিল ওয়ার্কারের সবসময় অভিবাসন ব্যয় কম থাকে, পাশাপাশি তারা রেমিটেন্সটা বেশি পাঠায়, তাদের স্যালারি বেশি হয়। চামড়া শিল্পের উপর আপনি প্রণোদনা দিচ্ছেন, এটাকে আরও বেশি এক্সপোর্ট করার জন্য, কোয়ালিটি ডেভেলপ করার জন্য আপনি এটাকে একটা খাত বলবেন না। একদিকে বলতেছে দক্ষতার বিকল্প নাই, তাহলে এই দক্ষতা ডেভেলপমেন্টটা করবে কে? নানা সংকট পাশ কাটিয়ে এগিয়ে চলা বৈদেশিক কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দিয়ে অবশ্য কাজ করছে বর্তমান সরকার। 5 বছরে বিদেশের মাটিতে নিশ্চিত করতে চায় 1 কোটি মানুষের কর্মসংস্থান। এই আকাঙ্ক্ষা পূরণের পথে আগামী অর্থ বছরের মোট বাজেটের 1% বরাদ্দ প্রবাসী খাতে রাখার পরামর্শ বিশ্লেষকদের। আমরা সরকারের এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো দরকার এবং সেক্ষেত্রে 1% মোট বাজেটে বরাদ্দ দেওয়া হয়। তাও যদি সম্ভব না হয় তাহলে বাজেটের মোট বরাদ্দের 0.05% অন্ততপক্ষে 1%-এর অর্ধেক মোট বাজেটে বরাদ্দ যদি দেওয়া যায় বাজেট থেকে, তাহলে আমরা অভিবাসন খাতের যে এখন কর্মপরিকল্পনা গ্রহণ করছি, প্রশিক্ষিত জনগোষ্ঠী প্রেরণ করব। তাহলে আমরা এই যে শ্রীলঙ্কা এবং পাশাপাশি দেশ যদি ফিলিপাইনের কথা বলি, তারা যেভাবে অল্প সংখ্যক কর্মী প্রেরণ করে প্রচুর উপার্জন করতে পারে, আমরা সেই উপার্জনটা করতে পারবো। বরাদ্দের অর্থ ব্যয় সরকারি টিটিসিতে বৈদেশিক শ্রমবাজারের চাহিদাকে মাথায় রেখে প্রশিক্ষণ দেওয়ারও পরামর্শ সংশ্লিষ্টদের। কিন্তু মনে করেন যারা কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বিকেলে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। শিউলি আজমের মায়ের মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে জয়ের লক্ষ্য লাল সবুজদের। নড়াইলে স্বামীর লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় স্ত্রীসহ 2 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পুলিশ কর্মকর্তা সহ 5 জন। খুলনায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে মারা গেছেন এক যুবক। কুড়িগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেছে অটোরিকশা যাত্রীর। স্বামীর মরদেহ নিয়ে ফেরা হলো না বাড়ি, মাঝপথেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীসহ 2 জনের। বুধবার ভোরে রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে পুলিশ কর্মকর্তা তাহেরের বাবা ইসমাইল হোসেনের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি যশোরে যাচ্ছিলেন স্বজনরা। ঢাকা নড়াইল মহাসড়কের বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় চালকের। আহত পুলিশ উপপরিদর্শক তাহের সহ 5 জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। করতে আমাদের এই অ্যাম্বুলেন্সে আসলে নড়াইল এসে এখানে বাসের সাথে অ্যাম্বুলেন্সের কিন্তু সংঘর্ষ হয়েছে। তারপর থেকে অ্যাম্বুলেন্স উল্টে যাতে আমাদের চাষি মারা গেছে। সড়ক দুর্ঘটনায় 2 জন মারা যায় আর 5 জন আহত হয়। যে ঘাতক গাড়ি আমাদের পুলিশের হেফাজতে আছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে খুলনা যাত্রীবাহী বাস পুকুরে পড়ে এক যুবক নিহত হয়েছেন। সকালে পাইকগাছা থেকে যাত্রী নিয়ে শহরে যাচ্ছিল বাসটি, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। আহত 8 যাত্রীকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া কুড়িগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেছে অটোরিকশার এক যাত্রীর, আহত হয়েছেন 2 জন। ওমর ফারুক, সময় সংবাদ। আক্রমণে শিশু মৃত্যুর পর সরানো হলো বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী মাজারের কুমিরকে। 2 ঘন্টার চেষ্টায় মাজারের দিঘি থেকে কুমিরটিকে তুলে খুলনার বন্যপ্রাণী রেস্কিউ সেন্টারে পাঠানো হয়েছে। এতে স্থানীয়রা খুশি হলেও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শনার্থীরা। রশি ও বাঁশ দিয়ে দিঘি থেকে তোলা হচ্ছে কুমির। বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলীর মাজারের দিঘি থেকে খুলনার বন্যপ্রাণী রেস্কিউ সেন্টারে পাঠানো হয়েছে। সোমবার রাতে কুমিরের আক্রমণে 8 বছর বয়সী শিশু ফাতেমার মৃত্যুর পর ভবিষ্যতে আর কারো যেন প্রাণ না যায় সেজন্য কুমিরটিকে সরানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় বুধবার প্রায় 2 ঘন্টার চেষ্টায় দিঘি থেকে কুমিরটিকে তুলে পিকআপ ভ্যানে নিয়ে যায় বন বিভাগের কর্মীরা। কুমিরটিকে সরিয়ে ফেলায় স্থানীয়রা খুশি হলেও দর্শনার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। মানুষের আতঙ্ক কাজ করতে ভিতরে, সবার ভিতরে দিঘি থেকে নামতে পারতো না, এই জন্য খুবই ভালো। এটা পীর সাহেবের যে ঐতিহ্য কুমির ছিল, কালাপাড় ধলাপাড়, তারা তো শান্ত সভ্য ছিল, তারা তো এরকম ছিল না। খান জাহান আলীর দিঘিতে এই কুমির থাকা এবং কুমিরের সাথে মানুষের যে একটা সম্পর্ক, এই বিষয়টি আসলে মানুষ বঞ্চিত হবে। আপাতত খুলনার বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে কুমিরটিকে। সকালবেলা এখান থেকে দিঘি থেকে কুমিরটিকে অপসারণ করা হয় এবং বর্তমানে খুলনার বয়রাতে নিয়ে রেস্কিউ সেন্টারে আপাতত রাখা হচ্ছে। এর আগে 8 এপ্রিল একটি কুকুরকে আক্রমণ করেছিল কুমিরটি, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। সময় সংবাদ, বাগেরহাট।
রাজশাহীতে জমজমাট আমের বাজার। জেলার বানেশ্বর হাটে গোপালভোগ, খিরসাপাত ও ল্যাংড়া জাতের আম বেচা কেনা হচ্ছে প্রতিদিন অন্তত $250 কোটি টাকার। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। গাছ থেকে আম পেড়ে রাখা হচ্ছে ঝুড়ি ও ক্যারেটে, সেখান থেকে পাইকারি বাজারে, এরপর সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। রাজশাহীতে জমে উঠেছে আমের বাজার। জেলার বানেশ্বর হাটে প্রতিদিন অন্তত $250 কোটি টাকার গোপালভোগ, খিরসাপাত ও ল্যাংড়া জাতের আম বেচা কেনা হচ্ছে। ঈদের পর হাটে ক্রেতা সমাগম কিছুটা কম হওয়ায় আশানুরূপ দাম না পাওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা, তবে দাম কমায় খুশি ক্রেতারা। গোপালভোগ যাচ্ছে 12, 13, 14, 16, 12, 18 আর 18, 1000, 1100। প্রচুর আম আমদানি, দামটা একটু কম। এখান থেকে কিনে আড়তে যা প্যাকেট হয়, আড়ত থেকে গাড়িতে চলে যায়। আম বাণিজ্য কেন্দ্র করে পুঠিয়া উপজেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 50,000 মানুষের কর্মসংস্থান হয়। প্রত্যেক দিন 1 কোটির উপরও বেচা কেনা হবে। এখান থেকে যে আমগুলো বানেশ্বরে যে আসে, মোটামুটি কয়েকটা জেলার থেকে আম আসে এখানে। প্রশাসন ও কৃষি বিভাগের কঠোর নজরদারির কারণে শতভাগ নিরাপদ ও রাসায়নিক মুক্ত আম বাজারজাত সম্ভব হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রশাসন থেকে শুরু করে আমাদের কৃষি বিভাগ সকলেই সচেতন আছে। এক্ষেত্রে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুসারে তারা কিন্তু আমটা হারভেস্ট করছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে রাজশাহীতে 2,44,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলাদেশ সহ 60 দেশের উপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। দেশগুলোর উপর 10 থেকে 12.5% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর জানিয়েছে, বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করার আইন কার্যকরে ব্যর্থ হওয়ায় কানাডা, মেক্সিকো, তাইওয়ান ও যুক্তরাজ্যের পণ্যের ওপর 10% শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের মতো বড় অর্থনীতির দেশগুলোর পণ্যে 12.5% শুল্ক সুপারিশ করা হয়েছে। এই উদ্যোগকে প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। শুল্ক কার্যকরে 6 জুলাই পর্যন্ত জনমত গ্রহণ করা হবে। 7 জুলাই থেকে শুরু হবে শুনানি। এবার খেলার খবর। সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বিকেলে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ নারী ফুটবল দল। বার্ধক্যজনিত কারণে শিউলি আজিমের মায়ের মৃত্যুতে অনুশীলন করেনি লাল সবুজের মেয়েরা। শোককে শক্তিতে পরিণত করে জয়ের লক্ষ্য তাদের। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে যেতে চায় হিমালয় কন্যারা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। ভারতের গোয়া থেকে ফাহিম ইসলামের রিপোর্ট। টুর্নামেন্টে বাঁচা মরার লড়াইয়ে নেপালের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে ব্যাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে শেষ সেশন করার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। তবে একেবারে শেষ মুহূর্তে সেই অনুশীলন বাতিল করে টিম ম্যানেজমেন্ট। তবে যথাসময়ে অনুশীলনে এসেছে নেপাল নারী ফুটবল দল। শিউলি আজিমের মায়ের মৃত্যুর খবর শুনে শোক প্রকাশ করেন নেপাল নারী ফুটবল দলের কোচ। গেল 2 সাফে হিমালয় কন্যাদের হৃদয় ভেঙেছিল বাংলাদেশ দল। এবার তাই যে কোনো মূল্যে লাল সবুজদের বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় নেপালের ফুটবলাররা। সাবিত্রা আমাদের দলে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার অনুপস্থিতিতে অবশ্যই দলের জন্য ভালো নয়, তবে আমার বিশ্বাস তরুণরা তার জায়গা নিয়ে নেবে। নিঃসন্দেহে ম্যাচটি অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। তবে সকালে অনুশীলন না করলেও বিকালে রিকভারি সেশন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শিউলি আজিমের মায়ের মৃত্যুর শোক কাটাতে আরব সাগরের পারে ফুটবলারদের উজ্জীবিত করার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের প্রস্তুত করা এবং ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া। মূল চ্যালেঞ্জটা হলো দুঃখ, মর্মান্তিক ঘটনা এবং বিশেষ করে আমরা যে পরিস্থিতিতে আছি সেই শোককে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করা। কাজটা মোটেও সহজ নয়, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মেয়েরা মাঠে গিয়ে দারুণ পারফরমেন্স দেখানোর সক্ষমতা রাখে। তবে পরিসংখ্যান কথা বলছে বাংলাদেশের পক্ষে। নেপালের বিপক্ষে শেষ 5 দেখার কোনোটিতেই হারেনি বাংলার জয়িতারা। শিউলির মায়ের প্রয়াণে শোক ছুঁয়ে গেছে পুরো দলকে। তবে সেই শোককে শক্তিতে রূপান্তর করতে চায় বাংলাদেশের নারী ফুটবলাররা। সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে বদ্ধপরিকর লাল সবুজের মেয়েরা। ব্যাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম,
সময় সংবাদ, গোয়া, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হঠাৎ বাড়ছে সীমান্ত উত্তেজনা। যশোরে পুশিন চেষ্টা রুখে দেওয়ার পর জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া বিএসএফ এর, সাতক্ষীরায় গুলিবিদ্ধ 2, সতর্ক অবস্থানে বিজিবি। রামিসা ধর্ষণ হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনে 2 ধরনের বক্তব্য। কাল যুক্তিতর্ক উপস্থাপন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আগামী সপ্তাহে রায় ঘোষণার আশা। এবং অবহেলার কারণে 8 দিনে 6 নবজাতকের মৃত্যু, ছাড় পাবে না জড়িতরা। বিকেলে দেয়া হচ্ছে তদন্ত প্রতিবেদন। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দায়ীদের শাস্তি চায় পরিবার। এই ছিল দুপুরের সময়ের পর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ যশ। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।